हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য রেখে বা যে কোনো এক্সাম যেখানে ওয়ান ডে এক্সামে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আসে সেখানে এসএলএসটি পরীক্ষার জন্য বলো, ডাব্লিউপি বলো বা কেপি বলো বা ডাব্লিউবিপিএসসি বলো, আপার প্রাইমারি বলো, এসএলএসটি বলো, যে কোনো এক্সামে যদি ইতিহাস থেকে প্রশ্ন আসে তো যে টপিকগুলো আমি করে দিচ্ছি অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। এবং এই ক্লাসগুলো সম্পূর্ণ আপার প্রাইমারি টেট 2026কে লক্ষ্য রেখে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী অনলাইনার হিসেবে একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য তোমাদের আলোচনা করা হচ্ছে। তো আজকে হচ্ছে আপার প্রাইমারি টেট যে 2026 তার ক্লাস নাম্বার 3, অর্থাৎ এর আগে আমি দুটো ক্লাস দিয়েছি। অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে যেখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা অর্থাৎ সিন্ধু সভ্যতা সম্পর্কে দিয়েছি, তারপরে ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ নিয়ে দিয়েছি। এরপর আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রাক মৌর্য সময় বা মহাজনপদের সম্পূর্ণ ইতিহাস, অর্থাৎ যে ষোড়শ মহাজনপদ ছিল সেই ষোড়শ মহাজনপদ যেখানে মগধ, অঙ্গ, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, গান্ধার, কম্বোজ এই সমস্ত যে ষোড়শ মহাজনপদ তার ডিটেলস একদম আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখো, আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই দেখার সাথে সাথে একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক অবশ্যই আমাকে মোটিভেশন করবে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর প্রত্যেককে শেয়ার করো, কারণ একটা ছোট্ট চ্যানেল, সকলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সাথে সাথে বেল নোটিফিকেশন অন করে তাহলে সকলে উপকৃত হবে এবং ক্লাসগুলোও পাবে। আরেকটা কথা বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে 2022 টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ তার ইন্টারভিউ প্লেলিস্ট ক্লাস দেওয়া রয়েছে, অবশ্যই ক্লাসগুলো দেখবে। সেখানে প্রায় 70+ ক্লাস করানো রয়েছে। সাথে সাথে আপার প্রাইমারি টেট যারা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্লেলিস্ট দেওয়া রয়েছে ক্লাসগুলোর সাবজেক্ট ওয়াইজই। এবং সাথে সাথে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে অবশ্যই যুক্ত হবে, কারণ ওখানে এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের আমি প্রোভাইড করে থাকবো। তো সাবস্ক্রাইব করো প্রেজেন্ট হিসেবে এবং একটা লাইক করো। তো দেখো আজকের ক্লাসটা আমরা আলোচনা করব, তার আগে দেখো একটা বিষয় আমরা আলোচনা করে নিই। সেটা হচ্ছে এর আগের দিন আমরা কিন্তু যখন পড়ছিলাম আর কি ঋগ বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ, সেখানে কিছু বিষয় শেষ করতে পারা যায়নি কারণ ক্লাসটা অনেক বড় হতো। তাই এখানে কিছু বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমত যেটা হচ্ছে বেদাঙ্গ সম্পর্কে আমরা একটু জানবো। তো বেদাঙ্গটা কি না, বেদাঙ্গ হচ্ছে বৈদিক সাহিত্যগুলিকে ঠিক মতো উচ্চারণ করা, ছন্দ ও আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল এই বেদাঙ্গ। ওকে, সংখ্যায় বেদাঙ্গ হচ্ছে 6টি, অর্থাৎ কয়টি বেদাঙ্গ? 6টি। নক্ষত্রের অবস্থান, জ্যামিতির ধারণা ছিল এই বেদাঙ্গের মধ্যে। প্রশ্ন এগুলো আসে এবং ইতিহাস থেকে খুবই বেশি প্রশ্ন আসার চান্স বেশি রয়েছে, যেখানে এসএসসি যে সেন্ট্রাল এক্সাম সেখানেও কিন্তু আসে, বা আমাদের এসএসসি যে স্টাফ সিলেকশন কমিশন বা স্কুল সার্ভিস কমিশন বলো সেই দুটো পরীক্ষাতে আসে, এবং ইতিহাস থেকে কিন্তু বেশি প্রশ্ন যে কোনো এক্সামেই আসে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো শেষ পর্যন্ত, ভালো লাগবে আশা করছি। নেক্সট তারপরে কল্পসূত্র কি না, কল্পসূত্র হচ্ছে শ্রৌত, গৃহ্য এবং ধর্ম অংশে বিভক্ত। এর মধ্যে গৃহসূত্রে আছে গৃহীর জীবনযাত্রার নিয়ম এবং তার দশকর্ম বিধি, অর্থাৎ কী কী কাজ করা হতো গৃহের মধ্যে সেগুলো সম্পর্কে। তারপরে হচ্ছে ধর্মসূত্রে আছে সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে অনুশাসন, এবং কল্পসূত্রের উপর নির্ভর করে স্মৃতি সাহিত্য গড়ে উঠেছে। প্রশ্ন পড়ে যে স্মৃতি সাহিত্য গড়ে উঠেছে কিসের উপর নির্ভর করে না, কল্পসূত্রের উপর। কয়েকটি গুরুত্বপূর্ণ স্মৃতি সাহিত্য কী কী, যেমন মনুসংহিতা, বৃহস্পতি স্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য। এই প্রশ্নটা এসছে যাজ্ঞবল্ক্য কী, এই প্রশ্নটা কিন্তু এসছে, এটা কিন্তু মনে রাখবে, দেখে নেবে। এই প্রশ্নটা কিন্তু আপার প্রাইমারি যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেখানে কিন্তু এসছে। তো এটা হচ্ছে একটা কল্পসূত্র। ওকে, নেক্সট দেখো তারপরে স্বরদর্শন। তো স্বরদর্শন বেদাঙ্গের অপর অংশ বলে ধরা হয়। তাহলে বেদাঙ্গের অপর অংশের নাম কি? স্বরদর্শন। 6টি স্বরদর্শন একত্রে বলা হয়, 6টি দর্শনকে একত্রে বলা হয় স্বরদর্শন, এটা কিন্তু মনে রাখবি। তো এই যে স্বরদর্শন আমরা জানলাম, তো অবশ্যই 6টি দর্শনের কথা জানা দরকার। তো 1 নম্বর হচ্ছে কি সাংখ্য দর্শন, যার উদ্গাতা হচ্ছে কপিল, এবং এই বিষয় কী রয়েছে এখানে সাংখ্যসূত্র সম্পর্কে আলোচনা করা রয়েছে। 2 নম্বর স্বরদর্শন হচ্ছে কি যোগ, যার উদ্গাতা হচ্ছে পতঞ্জলি, এবং এখানে যোগাসূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, পতঞ্জলি এটি করেছিলেন উদ্গাতা। নেক্সট 3 নম্বর হচ্ছে ন্যায়, এর উদ্গাতা কি গৌতম, এবং এখানে কী নিয়ে আলোচনা করা রয়েছে না, এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ন্যায়সূত্র সম্পর্কে। কি না, ন্যায়সূত্র সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট 4 নম্বর হচ্ছে বৈশেষিক, যার উদ্গাতা হচ্ছে কনাদ, এবং এর বিষয় হচ্ছে বৈশেষিক সূত্র। নেক্সট 5 নম্বর হচ্ছে পূর্বমীমাংসা, পূর্বমীমাংসার উদ্গাতাকে জৈমিনী বা যামিনী বলা হয়, এবং এর বিষয়বস্তু কি পূর্বমীমাংসা সূত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
এবং নেক্সট 6 নম্বর হচ্ছে সেটা হচ্ছে উত্তর মীমাংসা, যার উদ্গাতা হচ্ছে বেদব্যাস। এটা কিন্তু পড়ে যে বেদব্যাসের ষড়দর্শন কোনটি উদ্গাতা ছিলেন, না সেটা হচ্ছে উত্তর মীমাংসা। এবং এখানে ব্রহ্মসূত্র বা ব্রাহ্মসূত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু অনলাইন হিসাবে ক্লাসগুলো রাখছি, খুবই হেল্পফুল হবে। এবং প্রত্যেকটা কিন্তু প্রশ্ন পড়ার মতো আমি রেখেছি, যেগুলো অবশ্যই আসবে অনলাইনের হিসেবে। এবং এখান থেকে যদি প্রশ্ন আসে তো অবশ্যই তোমরা আশা করছি করতে পারবে। নেক্সট পাণিনি ব্যাকরণ সম্পর্কে আমরা অনেক সময় তো পড়ি যে পতঞ্জলি তো বা অষ্টাধ্যায়ী এই সম্পর্কে আমরা জেনে থাকি। তো এই যে পাণিনি ব্যাকরণ, তো খ্রিস্টপূর্ব 4th শতকে এই গ্রন্থের রচয়িতা পাণিনির যে রচিত গ্রন্থ তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। পাণিনি ব্যাকরণের যে সকল স্থান সম্পর্কে জানা যায় তা থেকে কি আর্যদের পরিচয় পাওয়া যায়। ওকে, তো এগুলো আমরা জানলাম। সেটা হচ্ছে কি মানে এই পাণিনির ডিটেলস সম্পর্কে বা পাণিনির যে ব্যাকরণ অষ্টাধ্যায়ী সেটা সম্পর্কে। নেক্সট এবার প্রশ্ন, এবার টপিক সেটা হচ্ছে মহাকাব্যের যুগ। তো মহাকাব্যের যুগ কখন থেকে শুরু হয় দেখো, না পরবর্তী বৈদিক যুগ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় মহাকাব্যের যুগ। তো বৈদিক যুগের পরে আর্য সভ্যতার বিকাশ জানতে আমরা কি জানি, দুটো মহাকাব্য রয়েছে, কি একটা রামায়ণ আর একটা মহাভারত। এর উপর কিন্তু আমরা নির্ভর করে থাকি, অর্থাৎ বৈদিক যুগের যে পরবর্তী যে আর্য সভ্যতার বিকাশ জানতে। তো এই যে রামায়ণ ও মহাভারত সেটা সম্পর্কে একটু ডিটেলস জানা যাক। এবং এখান থেকে প্রশ্ন তো আসেই, তোমরা জানো আশা করছি। তো রামায়ণের রচনা কে করেন, তো রামায়ণের রচনা করেছিলেন বলবে কি, না বাল্মীকি। এই রামায়ণকে বলা হয় কি, রামায়ণকে বলা হয় আদিকাব্য বলা হয়। পৃথিবীর সবচেয়ে পুরানো কাব্য মহাকাব্য হচ্ছে এই রামায়ণ। রামায়ণে কতগুলি শ্লোক রয়েছে, না মনে রাখবে 24,000 শ্লোক এবং 7টি খণ্ডে কিন্তু এই রামায়ণ বিভক্ত হয়েছে। রামায়ণ কী ভাষায় রচিত, না রামায়ণ বলবে রামায়ণ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু এর বাংলা অনুবাদ করেন কে, এটা কিন্তু প্রশ্ন আসে। কৃত্তিবাস ওঝা, কৃত্তিবাস ওঝা কিন্তু এর বাংলা অনুবাদ করেছিলেন কিসের, এই রামায়ণের। ওকে, নেক্সট এরপর আমরা জানবো সেটা হচ্ছে রামায়ণের যে 7টি আমরা জানলাম 7টি কাণ্ড। তো 7টি কাণ্ড কী কী, না শুরু হয়েছে আদিকাণ্ড থেকে। তাহলে আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরাকাণ্ড। তাহলে শুরু হয়েছে আদিকাণ্ড থেকে এবং শেষ হয়েছে এই উত্তরাকাণ্ডে। ওকে, এই রামায়ণের মধ্যে প্রথম সাহিত্য এবং সুন্দর ইতিহাসের যে সুন্দর সমন্বয় সেটা এখন দেখা যায় এই রামায়ণের মধ্যে। রামায়ণের মধ্যে সাহিত্য এবং ইতিহাসের সুন্দর সমন্বয় দেখা যায়। নেক্সট এরপর আমরা জানবো মহাভারত সম্পর্কে। তো দেখো মহাভারত রচনা করেন কে, বেদব্যাস। এটা কিন্তু মনে রাখবে, মহাভারত যেমন রামায়ণের কী বললাম, বলো তো বাল্মীকি মুনি, তেমনি মহাভারত রচনা করেন বেদব্যাস। আর মহাভারতের বাংলা অনুবাদ করেন কিন্তু কাশিরাম দাস। আর কৃত্তিবাস ওঝা অনুবাদ করেছিলেন বাংলাতে, সেটা হচ্ছে রামায়ণ মহাভারত বাংলা রচনা করেন কাশিরাম দাস এবং রামায়ণ বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। ওকে, এখানে রয়েছে 1,00,000 শ্লোক রয়েছে মহাভারতে। এই মহাকাব্যে কী কী রয়েছে, দেবলোক সম্পর্কে রয়েছে, পিতৃলোক সম্পর্কে এবং মর্ত্যলোক সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রাচীন ভারতের এক বৃহত্তম যুদ্ধ আমরা সকলে যেটার সাথে পরিচিত সেটা হচ্ছে কি, এই কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্রের যুদ্ধের সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কোথায়, না সেটা হচ্ছে এই মহাভারতের মধ্যে। মহাভারতকে আবার বলা হয় কি পঞ্চম বেদ। প্রশ্ন পড়ে যে পঞ্চম বেদ মহাভারতকে কোন বেদ বলা হয়, না পঞ্চম বেদ বা পঞ্চবেদ নামে পরিচিত কি, সেটা হচ্ছে মহাভারত। মহাভারতে 18টি পর্ব রয়েছে। যেমন রামায়ণের 7টি কাণ্ড জানলাম, তেমনি মহাভারতে 18টি পর্ব। মহাভারতে ভীষ্ম পর্ব দিয়ে সেটা বলছে, ভীষ্ম পর্ব থেকে ভাগবত গীতা এর বিভিন্ন অংশ কিন্তু রচিত হয়েছে ভীষ্ম পর্ব নিয়ে। তো এই পর্বগুলোর মধ্যে দীর্ঘতম পর্ব হচ্ছে কোনটা, না সেটা হচ্ছে শান্তি পর্ব। তো আমরা এবার জানবো যে 18টি যে পর্ব রয়েছে সেই 18টি পর্ব সম্পর্কে একটু ডিটেলস আমরা একটু সংক্ষেপে জানা যাক। তো আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, এই 6টি হলো। নেক্সট তারপর কী রয়েছে দেখো, তারপর রয়েছে দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, আর কি আর রয়েছে দেখো তারপরে অনুশাসন পর্ব, অশ্বামেধিক পর্ব, আশ্রমবাসিক পর্ব, মুসল পর্ব, মহাপ্রস্থান পর্ব এবং স্বর্গারোহণ পর্ব। তো এত ডিটেলস আমি ক্লাস করাচ্ছি এই কারণ এখান থেকে যদি প্রশ্ন আসে তো WBSSC বা SLSTর জন্য অবশ্যই আসবে এবং আপার প্রাইমারি টেটে কিন্তু একদম ডিটেলস ক্লাস এখান থেকে তোমরা পাবে এবং এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন একটাও আসবে না, এটা আমি গ্যারান্টির সহিত বলতে পারি। নেক্সট এবার আসবো জানবো আমরা সেটা হচ্ছে পুরাণ সম্পর্কে। তো পুরাণ কথার অর্থ হচ্ছে কি পুরনো বা দ্য ওল্ড।
এটা কিন্তু মনে রাখবে। পুরাণের সংখ্যা কয়টি? 18টি। মৎস্য পুরাণ হলো সবচেয়ে পুরনো পুরাণ, এটা কিন্তু প্রশ্ন পড়ে যে সবচেয়ে পুরনো পুরাণের নাম কি, সেটা হচ্ছে মৎস্য পুরাণ। কয়েকটি উল্লেখযোগ্য পুরাণ কি, যেমন বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ব্রহ্ম পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, তারপরে কল্কি পুরাণ, কুর্ম পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, এগুলো হচ্ছে সমস্ত যে 18টি পুরাণ, তার মধ্যে উল্লেখযোগ্য পুরাণ বিষয়গুলো। তো এতক্ষণ ছিল তোমাদের যে পরবর্তী বৈদিক যুগের যে ডিটেলস, সেই ডিটেলসটা আমরা কিছুগুলো বাকি ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এরপর আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রাক মৌর্য সময় বা আজকের যেটা টপিক বা ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা। তো এই যে ষোড়শ মহাজন পদ, এটা সম্পর্কে জানতে গেলে কি হয় না, একটা বিষয় জানতে হয় যে ভারত একটা এমন দেশ যেখানে বিভিন্ন জাতির মানুষ সেখানে বসবাস করত, এবং সেখানে কি হয়েছিল না, বিভিন্ন ছোট ছোট যে রাজ্যগুলো ছিল, রাজশক্তিগুলো ছিল, তারা একে অপরের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল, এবং এই যুদ্ধে লিপ্ত থাকতে থাকতে কিছুগুলো মহাজন পদের সম্পর্কে আমরা জানতে পারি, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল 16টি মহাজন পদ। আর এই 16টি মহাজন পদের মধ্যে কোনগুলো শেষ পর্যন্ত টিকে থাকলো, কোনগুলো একে অপরের সাথে মিশে গেল, বা কোন মহাজন পদ কার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে মানে জয়লাভ করলো এবং তাকে অধিগ্রহণ করে ফেললো, এই ডিটেলস একদম জানবো, এবং কোথায় কার কী রাজধানী ছিল সেটার ডিটেলস তথ্য আমরা এক এক করে জানার চেষ্টা করব। তো দেখো কি রয়েছে প্রথমে না, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে কোনো কেন্দ্রীয় রাজশক্তি ছিল না। এই সময় 16টি মহাজন পদের কিন্তু উদ্ভব ঘটে। আফগানিস্তানের কাবুল থেকে গোদাবরী নদীর তীর পর্যন্ত বিস্তৃত ছিল এই 16 মহাজন পদের যে বিস্তৃত এলাকাটা। পাণিনির রচনা থেকে জানা যায় এই সময় উত্তর ভারতে 30টি জনপদ বা জনপদ বা রাজ্য ছিল, এটা জনপদ হবে, ওকে, জনপদ বা রাজ্য ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কয়টি না, সেটার মধ্যে এসেছিল 16টি, মনে রাখবে। তো এই 30টির মধ্যে দেখো তারপর কী রয়েছে না, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন সাহিত্য ভগবতী সূত্র এবং কল্পসূত্র প্রভৃতিতে 16 মহাজন পদের পরিচয় আমরা পেয়ে থাকি বা দেখা পাই বা দেখতে পাই। মহাজন পদগুলির মধ্যে 13টি ছিল রাজতন্ত্র, এটা কিন্তু ভিভিআই করে রাখো, যে মহাজন যে 16 মহাজন পদ বা 16টি ছিল, তার মধ্যে কয়টি ছিল রাজতন্ত্র না 13টি ছিল, আর বাকি 3টি কী ছিল গণরাজ্য, অবশ্যই ঠিক। তো এটা কিন্তু প্রশ্ন আসে যে কোনগুলো তাহলে গণরাজ্য ছিল, 13টি তো রাজতন্ত্র থেকে গণরাজ্যটা মনে থাকা বেশি জরুরি। তো এখানে ছিল ব্রিজি, কম্বোজ এবং মল্ল, এই 3টি ছিল গণরাজ্য, আর বাকি যেগুলো বেঁচে থাকবে সেগুলো সবই হবে রাজতন্ত্র শাসিত, এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ গণরাজ্য অর্থাৎ জনগণের দ্বারা, রাজতন্ত্র বলতে যেটাতে রাজা বংশের পর বংশ পরম্পরায়ভাবে রাজতন্ত্র পরিচালনা করত। ওকে, নেক্সট এরপর জানবো মহাজন পদগুলি ছিল বিবাদমান, শাসকরা ছিল সাম্রাজ্যবাদী মনোভাব সম্পন্ন, অর্থাৎ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা একে অপরের সাথে যুদ্ধে বিশেষ করে লিপ্ত থাকতো। তার মধ্যে যে 4টি রাজ্য, এটা কিন্তু প্রশ্ন আসে যে কোন 4টি রাজ্য বা শক্তিশালী রাজ্য আত্মপ্রকাশ করেছিল 16 মহাজন পদ থেকে না, সেটা বলবে একটা হচ্ছে কোশল, একটা হচ্ছে বৎস, একটা হচ্ছে অবন্তী, আর একটা হচ্ছে মগধ। আর শেষ পর্যন্ত টিকে ছিল সেটা কি না, সেটা ছিল মগধ। এই মগধ নিয়েও ডিটেলস আমরা পরপর জানব। তো এক নজরে 16 মহাজন পদের যে রাজধানী এবং বর্তমানে কোথায় অবস্থান সেটা সম্পর্কে একটু জানার দরকার, এবং এখান থেকে প্রশ্ন আসে যে কোথায় কোন 16 মহাজন পদের কোথায় রাজধানী ছিল এবং বর্তমানে এটি কোথায় অবস্থিত, এই প্রশ্নগুলো কিন্তু আসে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কাশী। তো কাশী যে মহাজন পদ, এর রাজধানী ছিল বারাণসী, এবং এটা বর্তমানে কোথায় অবস্থিত না, বেনারস এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এই কাশী মহাজন পদটি অবস্থিত। নেক্সট 2 নম্বর হচ্ছে কোশল, এবং এই 16টা মহাজন পদ এগুলো কিন্তু মনে রাখা একদম দরকার, কারণ ইতিহাসে যারা অনার্স করো তারা কিন্তু সকলেই জানো, এবং যাদের ইতিহাসের মানে নলেজ একটু কম আছে আমি তো বলবো যে ক্লাসগুলো দেখো শেষ পর্যন্ত, অবশ্যই নলেজ বুস্ট হবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। তো কোশলের রাজধানী কোথায় ছিল, শ্রাবন্তী বা শ্রাবস্তী, এর বর্তমান অবস্থা হচ্ছে অযোধ্যাতে। নেক্সট তার 3 নম্বর হচ্ছে অঙ্গের রাজধানী কোথায় ছিল, চম্পা বা মালিনীতে, এবং এর বর্তমান অবস্থায় কোথায় না, ভাগলপুর ও বিহারের কিছু অংশ। এটা কিন্তু প্রশ্ন এসেছিল ডাব্লিউবিপিতে প্রিভিয়াস ইয়ারে, যে অঙ্গের বর্তমান অবস্থান কোথায় অঙ্গ 16 মহাজন পদের না, সেটা হচ্ছে ভাগলপুর ও বিহারের কিছু অংশ। নেক্সট 4 নম্বর হচ্ছে মগধ, এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে তো প্রশ্ন আসেই যে মগধের রাজধানী প্রথমে ছিল গিরিব্রজ, পরে বৈশালী এবং শেষে হয়েছিল পাটলিপুত্র। অর্থাৎ কোন 16 মহাজন পদের 3টি রাজধানী ছিল, এটা পরে প্রশ্ন না, সেটা হচ্ছে মগধে প্রথমে গিরিব্রজ, তারপরে হচ্ছে বৈশালী এবং শেষে হচ্ছে পাটলিপুত্র। এর বর্তমান অবস্থান কোথায় না, এটা হচ্ছে পাটনা এবং গয়া জেলা, এটা কিন্তু প্রশ্ন এসেছে ডাব্লিউপিতে। ওকে,
নেক্সট 5 নম্বর হচ্ছে ব্রিজি বা বজ্জি। এর রাজধানী কোথায়? এর রাজধানী ছিল বৈশালী এবং এর বর্তমান অবস্থা কোথায়? মুজফ্ফরপুর। কোথায়? মুজফ্ফরপুরে অবস্থিত। নেক্সট 6 নম্বরে ষোড়শ মহাজন পদের মধ্যে হচ্ছে মল্ল বা মালব। তো এই মল্ল বা মালব এটার কোথায় অবস্থান? তো দেখো মল্ল বা মালব এর রাজধানী হচ্ছে কোথায়? এর রাজধানী হচ্ছে কুশিনারা ও পাবা। এরও কিন্তু দুটো রাজধানী ছিল, কুশিনারা ও পাবা। বর্তমানে অবস্থান কোথায়? না উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাদের অবস্থান। নেক্সট 7 নম্বরে মহাজন পদের মধ্যে হচ্ছে চেদি, যার রাজধানী ছিল পুক্তিমতি এবং এর বর্তমান অবস্থান হচ্ছে বুন্দেলখণ্ড ও মধ্যভাগের দোয়াব অঞ্চলের কিছু অংশ নিয়ে এর বর্তমান অবস্থান রয়েছে। অনেকগুলো কিন্তু শেষ হয়ে গেছে, অনেকগুলো এখনও রয়েছে। নেক্সট 8 নম্বর রয়েছে বৎস বা বংশ। এর রাজধানী ছিল কৌশাম্বী। এর বর্তমান অবস্থান কোথায়? না এলাহাবাদ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ছিল এর অবস্থান। ওকে। নেক্সট 9 নম্বরে দেখো কী রয়েছে? 9 নম্বরে রয়েছে কুরু। কুরু রাজধানী কোথায়? ইন্দ্রপ্রস্থ। আমরা জানি কুরু বা পুরু বলা হয়, অনেক সময় আমরা পুরু বলে থাকি। তো এর কুরু রাজধানী কোথায়? ইন্দ্রপ্রস্থ। এটা কিন্তু প্রশ্ন আসে। আর এর বর্তমান অবস্থায় কোথায়? দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আমরা অনেক সময় বেড়াতে যাই দিল্লিতে, যেখানে কুরু ইন্দ্রপ্রস্থ রয়েছে, এখানে আমরা অনেক সময় বেড়াতে গিয়ে থাকি। ওকে। নেক্সট দেখো তারপরে 10 নম্বরে রয়েছে পাঞ্চাল। পাঞ্চাল কোথায়? না পাঞ্চালের রাজধানী হচ্ছে উত্তর ভাগের অহিচ্ছত্র ও দক্ষিণ ভাগের কাম্পিল্য। উত্তর ভাগে ছিল অহিচ্ছত্র পাঞ্চালের রাজধানী এবং দক্ষিণ ভাগে ছিল কাম্পিল্য। এর বর্তমান অবস্থা হচ্ছে রৈলাখণ্ড ও মধ্যভাগের দোয়াব অঞ্চলের কিছু অংশ। ওকে। নেক্সট 11 নম্বরে রয়েছে মৎস্য। এর রাজধানী ছিল বিরাটনগর। এটাও কিন্তু প্রশ্ন আসে। এর বর্তমান অবস্থায় জয়পুর, আলওয়ার এবং ভরতপুরের কিছু অংশ, অর্থাৎ রাজস্থান জায়গাগুলোতে এর অবস্থান রয়েছে। নেক্সট 12 নম্বরে ষোড়শ মহাজন পদের মধ্যে হচ্ছে সুরসেন। এর রাজধানী কোথায়? মথুরা। বর্তমান অবস্থান হচ্ছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। সুরসেন, মথুরা আমরা সকলে জানি। ওকে, কৃষ্ণ যেখানে ছিলেন। নেক্সট 13 নম্বর হচ্ছে অসমক। এর রাজধানী পোটান বা পেটালি। বর্তমান অবস্থান কোথায়? গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলে এর অবস্থান রয়েছে। নেক্সট 14 নম্বরে অবন্তী, যার রাজধানী হচ্ছে উত্তরাংশের উজ্জয়িনী, দক্ষিণাংশের মহিষ্মতি। মহিষ্মতি আমরা কোন ফিল্মে পেয়েছি বলো তো? হিন্দি একটা সাউথ সিনেমা রয়েছে, সেটা হচ্ছে বাহুবলী। বাহুবলীতে আমরা পেয়েছি মহিষ্মতির সম্পর্কে। তো এই অবন্তীর রাজধানীই ছিল কিন্তু মহিষ্মতি। বর্তমান অবস্থান কোথায়? না মধ্য ভারতের বিন্ধ্য পর্বতের উত্তর ও দক্ষিণাংশ নিয়ে। নেক্সট 15 নম্বর মহাজন পদ হচ্ছে গান্ধার। তো এই গান্ধার কোথায় অবস্থিত? দেখো রাজধানী কোথায় কী রয়েছে। তো এখানে দেখো গান্ধারের রাজধানী হচ্ছে কি? তক্ষশিলা। গান্ধার রাজা আমরা বলি তো। তো গান্ধারের রাজধানী তক্ষশিলা। এর বর্তমান অবস্থান হচ্ছে রাওয়ালপিন্ডি ও কাশ্মীর উপত্যকা এলাকাতে। এবং শেষ 1600 মহাজন পদের মধ্যে হচ্ছে কম্বোজ, যার রাজধানী ছিল রাজপুর এবং বর্তমান অবস্থান হচ্ছে ভারতের উত্তর পূর্ব গান্ধার সংলগ্ন অঞ্চল ও পাকিস্তানের হাজরা জেলা। তো তখন যেহেতু পাকিস্তান এবং ভারত ভাগ হয়নি, তো অনেক 1600 মহাজন পদের কিছু অংশ ছিল সেটা পাকিস্তানের মধ্যেও অন্তর্গত এবং কিছু ভারতের মধ্যেও অন্তর্গত। এবার আমরা এই যে 1600 মহাজন পদ জানলাম, এর একদম ডিটেলস এরপর আলোচনা করব। অর্থাৎ কার সাথে কার যুদ্ধে লিপ্ত ছিল, কিভাবে একটার সাথে আরেকটা যুদ্ধে লিপ্ত হয়ে আরেকটার সাথে প্রবেশ করে যায়, এই ডিটেলস আমরা জানবো। কিভাবে কোন কোন কাদের কাদের মধ্যে যুদ্ধ হলো, শেষ পর্যন্ত কোন কোনগুলো 1600 মহাজন পদগুলো টিকে থাকলো, এগুলো আমরা জানবো। তো প্রথম হচ্ছে কাশী, আমরা আগেই পড়েছি কাশী। তো 1600 মহাজন পদের মধ্যে এক সমৃদ্ধশালী রাজ্য, এর রাজধানী ছিল বারাণসী, এগুলো আমরা জানি। বরুণা এবং অসি নামে গঙ্গার দুই শাখা এই নগরকে দুই দিক থেকে বেষ্টন করেছিল বলে এর নাম হয়েছিল বারাণসী। বরুণা আর অসি, এই থেকে হয়েছে বারাণসী। গৌতম বুদ্ধের সময় কাশী রাজ্যের পতন ঘটে, মনে রাখবে, এবং কোশল কাশী অধিকার করে ফেলে। তো এরপর কাশীকে কে অধিকার করলো? কোশল। তার এবারে আমরা জানবো কোশল সম্পর্কে। তো দেখো কোশল ছিল কাশীর প্রতিবেশী বৃহৎ একটা রাজ্য, তার জন্যই তো যুদ্ধ হয়েছিল। প্রতিবেশীর মধ্যেই তো যুদ্ধ লিপ্তে থাকতো সেই সময়। তো এই কোশলের রাজধানী ছিল কোথায়? সাবন্তী। কোশল রাজ্যের চারদিকে ছিল সাদানীর বা গণ্ডক নদী। তো গণ্ডক নদীর আরেক নাম ছিল সাদানীর নদী, মনে রাখবে এটা। এই উত্তরপ্রদেশের, এটা কি উত্তরপ্রদেশের অযোধ্যা অঞ্চল নিয়ে কোশল রাজ্য গঠিত হয়েছিল। কোশল রাজ মহাকোশল ছিলেন ইক্ষ্বাকু বংশের কিন্তু সন্তান। তাহলে কোশল রাজ মহাকৌশল ছিলেন ইক্ষ্বাকু বংশের সন্তান। ওকে। নেক্সট 3 নম্বর হচ্ছে অঙ্গ। অঙ্গরাজ্যটি ছিল বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা নিয়ে গঠিত। কর্ণ ছিল এই অঙ্গরাজ্যের অধিপতি। আমরা পড়েছি মহাভারতে অঙ্গরাজ কর্ণ পড়েছি। তো এই কর্ণ ছিল কি? অঙ্গরাজ্যের অধিপতি। চম্পা ও গঙ্গা এই দুই নদী অঙ্গরাজ্যের মধ্যে প্রবাহিত ছিল এবং অঙ্গরাজ্যটির রাজধানী ছিল চম্পা মালিনী। এটা কিন্তু মনে রাখবে। ওকে।
তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলেই ক্লাসগুলো দেখে উপকৃত হয়। এবং নোটসগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা যে ক্লাসগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্ক সম্পূর্ণ তোমাদের প্রোভাইড করা হবে, আর পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, তো এই মগধ রাজ্যটিকে গ্রাস করেছিল, ওই রাজ্যটিকে যে আগের রাজ্যটা পড়লাম, কি একটু পড়লাম ভুলে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্গরাজ্যটিকে গ্রাস করে ফেলেছিল কে না, মগধ। এটা কিন্তু মনে রাখবে। তো এরপর আমরা মগধ সম্পর্কে জানবো। এই তো দেওয়া রয়েছে যে মগধ কিন্তু এই অঙ্গরাজ্যটিকে গ্রাস করেছিল। তো দেখো মগধ সম্পর্কে কি না, মগধ ছিল বর্তমান গয়া ও পাটনা জেলা নিয়ে গঠিত। মগধ থেকে অনেক প্রশ্ন আসে এবং একটা গুরুত্বপূর্ণ ষোড়শ মহাজন পদ। মগধের আদি রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর। মগধের মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল। বৌদ্ধ সাহিত্যের মধ্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধে হর্ষক বংশ রাজত্ব করে। শেষ পর্যন্ত মগধকে কেন্দ্র করে এক সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে ওঠে। আর এই মগধের প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন বিম্বিসার। প্রশ্ন পড়ে যে মগধের প্রথম উল্লেখযোগ্য রাজা কে ছিলেন না, বিম্বিসার। এই ডিটেলস আমরা অবশ্যই জানবো। হর্ষঙ্গ বংশ, তারপরে এই যে মৌর্য বংশ, এগুলো আমরা ডিটেলস জানার চেষ্টা করব পরে নেক্সট ক্লাসে। নেক্সট তারপর রয়েছে ব্রিজি বা বজ্জি। তো 8টি গোষ্ঠীর সংঘ নিয়ে এই ব্রিজি বা বজ্জি গঠিত হয়েছিল। এটি ছিল একটি স্বয়ংশাসিত প্রজাতান্ত্রিক রাজ্য। আমরা পড়েছি এর একটু আগেটাতে। 8টি গণরাজ্যের মধ্যে অন্যতম ছিল এই ব্রিজি বা বজ্জি। ব্রিজির রাজধানী ছিল বৈশালী। ব্রিজির বর্তমান অবস্থান কোথায়, মুজফ্ফরপুরে অবস্থিত। এই বজ্জির বা ব্রিজির অন্তর্গত যে সাক্যকুলে ভগবান বুদ্ধ কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন পড়ে যে ভগবান বুদ্ধ কোন ষোড়শ মহাজন পদের অন্তর্গত ছিলেন না, বজ্জির অন্তর্গত ছিলেন। তিনি সাক্যকুলে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কি, গৌতম বুদ্ধ। ব্রিজির অন্তর্গত জ্ঞাত্রিক কুলেও কিন্তু মহাবীর জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই যে ব্রিজির মধ্যেই ভগবান বুদ্ধ এবং মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ছিলেন সাক্যকুলে এবং মহাবীর ছিলেন জ্ঞাত্রিক কুলে। বৈশালী ছিল লিচ্ছবিদের রাজধানী। বৈশালী ছিল লিচ্ছবিদের কিন্তু এই রাজধানী। ওকে, নেক্সট এরপর আসছে মল্ল। তো দেখো মল্ল সম্পর্কে না, মল্ল রাজ্য ছিল উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায়। রাজধানী ছিল কুশীনগর। এই রাজ্যের অপর নগরের নাম ছিল পাবা। এই রাজ্যের অপর যে নগর তার নাম ছিল পাবা। মল্ল রাজ্যের অন্যতম নদী ছিল নাম কি, কাকুথা। কুশীনগর অবস্থিত ছিল কোথায় না, হিরণ্যবর্তী নদীর তীরে ছিল কুশীনগর অবস্থিত, যেটা কি মল্লের রাজধানী আমরা জানি। ভগবান বুদ্ধ কুশীনগরে মারা যান, এটা কিন্তু মনে রাখবে। আর মহাবীর মারা যান পাওয়াপুরীতে। তো এই মল্লতে কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই মারা যায়। এবং জন্মগ্রহণ কোথায় করেছিল বলো তো না, জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে ব্রিজিতে বা বজ্জিতে। ওকে, তারপরে দেখো কী রয়েছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মল্ল রাজ্যে প্রজাতান্ত্রিক শাসন কিন্তু প্রচলিত ছিল। নেক্সট দেখো তারপরে ষোড়শ মহাজন পদের মধ্যে কী রয়েছে, চেদি। তো এই চেদি রাজ্য বুন্দেলখণ্ড নিয়ে গঠিত। চেদি হলো মহাভারত এবং তারও আগে একটা প্রাচীন রাজ্য। এর রাজধানী কোথায় ছিল না, এর রাজধানী ছিল শক্তিমতিতে ছিল এর রাজধানী। খারবেলের হাতিগুম্পা লিপি থেকে জানা যায় এই চেদি ষোড়শ মহাজন পদ সম্পর্কে ডিটেলস জানা যায়। কাশী রাজ্যের সঙ্গে চেদিদের ঘনিষ্ঠ কিন্তু যোগাযোগ ছিল। ওকে, নেক্সট এরপর আসছি আমরা বৎস। তো বৎস কোথায় না, বর্তমান উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার দক্ষিণ তীরে বৎস রাজ্য অবস্থিত ছিল। এর রাজধানী কোথায় ছিল, এর রাজধানী ছিল প্রাচীন কৌশাম্বী নগরী, যার বর্তমান কোথায় অবস্থিত, কোলামে। তুলা এবং তুলাজাত বস্ত্র উৎপাদন ছিল এ রাজ্যের কিন্তু প্রধান শিল্প। এটাও কিন্তু পড়ে। বৈদিক কুরু এবং ভরত গোষ্ঠী বৎস রাজ্যে বাস করতো বলে জানা যায়। তো ভরত গোষ্ঠী যদি বলে কোথায় বাস করতো না, বলবে বৎস রাজ্যে বা বৎস মহাজন পদে। নেক্সট এরপরে জানবো আমরা কুরু সম্পর্কে। তো কুরু রাজ্য ছিল বর্তমানে দিল্লির নিকটে, আমরা আগেই জেনেছি। মহাভারতে ধৃতরাষ্ট্রের বংশ কুরু বংশ নামে পরিচিত ছিল। তো মহাভারতে যে ধৃতরাষ্ট্র বংশধর তারা কিন্তু কুরু নামে পরিচিত ছিল। কুরুর রাজধানী কোথায় ছিল না, কুরুর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থে। মহাভারতের যুগে হস্তিনাপুর ছিল কুরু রাজ্যের রাজধানী। হস্তিনাপুর, এটা কিন্তু মনে রাখবে। কুরুর রাজধানী কিন্তু ইন্দ্রপ্রস্থ ছিল ঠিকই, কিন্তু মহাভারতের যুগে হস্তিনাপুর ছিল কুরুর রাজধানী। এটা কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। কুরু রাজ্যের উল্লেখযোগ্য রাজা ছিলেন ধনঞ্জয়। এটা রাজ্য নয়, হবে রাজা হবে। রাজা হবে কি, ধনঞ্জয়। নেক্সট এরপর আমরা জানবো পাঞ্চাল সম্পর্কে। তো দেখো
উত্তরপ্রদেশে গঙ্গা, যমুনা এবং দোয়াবের কিছু অংশ ও রৈলাখণ্ড পাঞ্চালে গঠিত। পাঞ্চালের মধ্য দিয়ে প্রবাহিত ছিল গঙ্গা ও ভাগীরথী নদী। পাঞ্চাল রাজ্য দুটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে উত্তর পাঞ্চাল আর একটা হচ্ছে দক্ষিণ পাঞ্চাল। উত্তর পাঞ্চালের রাজধানী ছিল অহিচ্ছত্র এবং দক্ষিণ পাঞ্চালের রাজধানী ছিল কাম্পিল্য। পাঞ্চালের রাজা ব্রহ্মদত্তের নাম উল্লেখ আছে রামায়ণে। রামায়ণে কিন্তু এই ব্রহ্মদত্তের নাম উল্লেখ আছে পাঞ্চাল রাজা কার? ব্রহ্মদত্তের। নেক্সট এরপর মহাজনপদের মধ্যে হচ্ছে মৎস্য। তো মৎস্য সম্পর্কে আমরা জানবো। তো দেখো, মৎস্য যে মহাজনপদ তার সেই রাজ্যটি ছিল কি বর্তমান রাজপুতানার জয়পুর ও ভরতপুর ও আলওয়ার রাজ্য নিয়ে গঠিত। মহাভারতের খ্যাতমান বিরাট রাজা ছিল এই রাজ্যের প্রতিষ্ঠাতা। মৎস্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিরাট রাজা। মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর, যা বর্তমানে বিরাট নামে পরিচিত। পরবর্তীকালে মৎস্য রাজ্য চেদির কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছ কেমন একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো এবং একে অপরের বিবাহ সম্পর্কে বলো, চাই যুদ্ধের দ্বারাই বলো, একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে। ষোড়শ মহাজনপদ শেষে 4টি বংশ বেঁচেছিল, যেটা আমরা জানলাম, আগেই জেনেছি এটা নিয়ে। নেক্সট এরপরে জানবো সুরসেন। তো পাঞ্চালের পাশে যমুনা নদীর তীরে সুরসেন রাজ্য অবস্থিত ছিল। সুরসেনের রাজধানী ছিল মথুরা। মহাভারত ও পুরাণ অনুসারে যদু বা যাদব বংশীয় রাজারা এখানে কিন্তু রাজত্ব করত। সুরসেনের রাজা অবন্তীপুত্র ছিলেন বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য। চতুর্থ খ্রিস্ট পূর্বাব্দে মেগাস্তিনিস এখানে কিন্তু হেরাক্কেল বা ক্রিয়ের উপাসনা কেন্দ্র দেখিয়েছিলেন। ক্রিয়ের নয়, এটা কৃষ্ণের। কেবে এটা? কৃষ্ণের হবে, ঠিক আছে, কৃষ্ণের। নেক্সট তারপরে হচ্ছে মহাজনপদ, সেটা হচ্ছে অসমক। দেখো, অসমক ছিল দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে অবস্থিত। অসমক রাজ্যের রাজধানী ছিল পোটান বা প্রদান। মহাভারতে বর্ণনা অনুসারে অসমক নামে জনৈক রাজর্ষি প্রদান এই প্রধান নগরী কিন্তু পত্তন করেছিলেন। রাজর্ষি নামে যে জনৈক ছিলেন। বায়ুপুরাণে অসমক রাজাদের ইক্ষ্বাকু বংশীয় বলেও কিন্তু বর্ণনা করা হয়েছে। দক্ষিণ ভারতে অসমক ছিল একমাত্র আর্য জনপদ। প্রশ্ন পড়ে এটা কিন্তু বিবিআই করে রাখো যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? না, সেটা হচ্ছে অসমক। বিবিআই এটা কিন্তু করে রাখো, বিবিআই, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এটা। অর্থশাস্ত্রের টিকাকার তট সামিনের মতে আধুনিক মহারাষ্ট্রের প্রাচীন নাম ছিল কিন্তু অসমক। ওকে, নেক্সট এরপর হচ্ছে অবন্তী। তো মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে অবন্তী রাজ্য গঠিত ছিল। অবন্তী রাজ্যকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে বেত্রবতী নদী। উত্তরের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দক্ষিণ ভাগের রাজধানী ছিল এর মাহিষ্মতি। অবন্তীর রাজধানী ছিল কি? মাহিষ্মতি। খ্রিস্টপূর্ব কি বলছে দেখো, না, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গৌতম বুদ্ধের সময় এর অধিপতি ছিলেন কিন্তু প্রদ্যোৎ। এটা কিন্তু মনে রাখবে। এবং প্রদ্যোৎ চিকিৎসক ছিলেন একজন, তার নামটা আমরা পরের ক্লাসে জানবো, যিনি কিন্তু গৌতম বুদ্ধকে অনেক কিন্তু সাহায্য করেছিলেন। দেখো, গান্ধার এরপর। তো এই গান্ধার রাজ্যের নাম মহাভারতে পাওয়া যায়, আমরা জানি। তক্ষশিলা এবং কাশ্মীর উপত্যকা নিয়ে এই সমৃদ্ধশালী গান্ধার রাজ্য গঠিত হয়েছিল। মহাভারতে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী বা যাকে ডাকা হয়, তিনি কিন্তু এই গান্ধার দেশেরই রাজকন্যা ছিলেন, যার জন্য তার নাম ছিল গান্ধারী। বর্তমান পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি নিয়ে কিন্তু গান্ধার গঠিত হয়েছিল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গান্ধারের রাজা ছিলেন পুকুসাতি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের শেষ দিকে পার্সিক সম্রাট দরায়ুস কিন্তু গান্ধার রাজ্য জয় করেন। গান্ধার রাজ্যের রাজধানী ছিল কিন্তু তক্ষশিলা। তো গান্ধার রাজ্যের রাজধানী কোথায়? তক্ষশিলা। গ্রিকরা গান্ধারকে বলতো গান্ডারিস। কি বলতো? গান্ডারিস। বাহিস্তান শিলালিপিতে গান্ধারের উল্লেখ পাওয়া গিয়েছে বা পাওয়া যায়। নেক্সট এবং শেষ ষোড়শ মহাজনপদ, সেটা হচ্ছে কম্বোজ। তো উত্তর পশ্চিম ভারতে গান্ধার রাজ্যের নিকট কম্বোজ রাজ্য গঠিত। কম্বোজ রাজ্যের রাজধানী ছিল কোথায়? জয়পুর। মহাভারতে কম্বোজের উল্লেখ পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখে, মহাভারতেও। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় কম্বোজ রাজ্য ভেঙে প্রজাতন্ত্র গঠিত করেছিলেন। আর্যরা ভারতে প্রবেশ করার সময় এই কম্বোজে কিন্তু বসবাস শুরু করে। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ডিটেলস ক্লাস ষোড়শ মহাজনপদ সম্পর্কে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য এবং পিডিএফগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তো যুক্ত হবেই, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবে, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। এবং এর আগের ক্লাসগুলো বা যে বাংলা প্যাডাগজি এবং ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যাডাগজি, জিওগ্রাফি,
তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সমস্ত ক্লাস কিন্তু করানো রয়েছে। প্লেলিস্টে গিয়ে ভিজিট করো অথবা ডেসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে পেয়ে যাবে। ক্লাসগুলো দেখো, ভিডিওগুলো দেখার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পিডিএফগুলো সংগ্রহ করো এবং সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করো। তো আমি বারবার বলবো ক্লাসগুলো প্রথমে বোঝার চেষ্টা করো, তারপরে পিডিএফগুলো দু একবার পড়ো। অবশ্যই আশা করছি এখান থেকে যদি প্রশ্ন আসে তোমাদের মুখস্থ হবে, সাথে সাথে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো ভিডিওটি লাইক শেয়ার করো অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ, জয় হিন্দ।